এক বিদেশি জার্মানি ছেলে আমার প্রেমে পড়ে। তার সাথে আমার ফেসবুকের মাধ্যমে কথা হয়। আমার ফেসবুক চালানোর অভ্যাস ছিল। এমনকি আমি ফেসবুকে অনেক ছবি আপলোড দিতাম নিজের। আমি দেখতে অনেকটা স্মার্ট এবং সুন্দর ছিলাম। তাই বাংলাদেশি অনেক ছেলেরা আমাকে মেসেঞ্জারে নক দিত। আমি সেগুলো কেয়ার করতাম না। যারা বেশি বেশি নক দিত বা ডিস্টার্ব করত তাদেরকে আমি ব্লক করতাম। এটা আমার একটা অভ্যাস ছিল। আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আমি একজন মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার এক ভাই এবং আমরা দুই বোন। আমি সবার বড় ছিলাম। আমি বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম। আমার ব্যক্তি চলায় স্বাধীনতা ছিল। আমি একদিন মেসেঞ্জার চেক করতে গিয়ে দেখলাম আইডিতে অনেকগুলো মেসেজ ইংলিশে লেখা। তাই আমি একটু আগ্রহর সাথে দেখলাম। লেখাগুলো ছিল হাই এবং হাউ আর ইউ এবং হোয়ার আর ইউ। আমি তাকে হাই জানালাম। সেও আমাকে নতুন করে আবার হাই দিল। পরে আস্তে আস্তে আমরা দুজন দুজনের পরিচিত হয়ে গেলাম। উনি ওনার দেশের নাম বলল, আমি আমার দেশের নাম বললাম। আমি বললাম আমি বাংলাদেশি। সে বলল তার দেশ জার্মানি। কথাগুলো ইংরেজিতে হচ্ছে। আমি আপনাদের বোঝানোর জন্য বাংলায় বলবো। আমি যেহেতু পড়াশোনা জানা মেয়ে ছিলাম, সেহেতু ইংলিশ বুঝতে অসুবিধা হয়নি। আর বিশেষ করে বাহিরের এমন উন্নত দেশের কোনো ছেলে বলে আমার কথা বলার আগ্রহ বেড়েছিল। ওর ডাক নাম ছিল হ্যারি, আর আমার নাম ছিল লেনা। তার সাথে আমার প্রতিদিন ফেসবুকে কথা হতো। প্রথম প্রথম আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো। মাঝে মাঝে ভিডিও কলে আমাদের গ্রাম ঘুরে দেখাতাম। মাঝে মাঝে রাতে আমার সাথে ভিডিও কলে কথা হতো। প্রথম প্রথম ও আমাকে কল দিত। আমি ওর ফোনের জন্য অপেক্ষা করতাম। কেননা জার্মানির সাথে আমাদের টাইম দিন রাত তফাৎ ছিল। তাই ওর সাথে বেশিরভাগ সময় আমার রাতে কথা হতো। একটা সময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আরেকটা কথা, আমি ওকে নক দিতাম বেশি। কেননা ভাবতাম বিদেশি ছেলের সাথে কথা, অন্যরকম ফিলিংস ছিল। এই ঘটনা আমি আমার এক ঘনিষ্ঠ বান্ধবীর সাথে শেয়ার করেছি, আর কারো সাথে বলিনি। একদিন আমার জন্মদিনের সময় এলো। তখন আমি আমার কলেজে জন্মদিন পালন করেছি। অনেক বান্ধবীরা অনেক কিছু গিফট করেছে। এই গিফটের বিষয়গুলো আমি আমার জার্মানি বন্ধু হ্যারির সাথে বলেছিলাম। এটা শুনে ও আমাকে বলে উঠল ব্যাংকের নাম্বার দিতে। আমি বললাম, কেন? ও বলল টাকা পাঠাবো। আমি তোমার জন্মদিনে এখান থেকে কিছু দিতে পারবো না, তাই আমি টাকা পাঠাবো, তুমি মার্কেট থেকে কিনে নেবে। আমি দুষ্টামি করে হ্যারিকে বলেছিলাম, কি কিনবো মার্কেট থেকে? ও জানতে চেয়েছিল আমার পছন্দ কি। আমি তখন বলেছিলাম আইফোন। তখন আইফোন 14 চলছিল। ওইটার দাম হিসাব করে ও আমাকে টাকা পাঠিয়েছিল, প্রায় 2 লাখ টাকা। ওই টাকা দিয়ে আমি আইফোন কিনেছি এবং অন্যান্য আরও কিছু কিনেছি। এগুলো বিষয়ে মায়ের সাথে শেয়ার করেছি যে এক বিদেশি জার্মানির ছেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। সে আমাকে এগুলো গিফট করেছে। আমার মা শুনে বেশ খুশি হয়েছে। বলেন, এত টাকা গিফট দিলে কি খুশি না হয়? আমার বাবা জানার পর এইটা ভালোভাবে মেনে নেয়নি। যাই হোক, বিশ্বাস করবেন, তারপর থেকে আমার এক ধরনের লোভ কাজ করছিল। তাই এই গিফট পাওয়ার পর থেকে আমার ওর প্রতি আরও আগ্রহ বেড়ে গেল। বলা যায় আমি ওকে পছন্দ করা শুরু করলাম। আমি একদিন ভিডিও কলে ওর সাথে কথা বলছিলাম। তখন রাত 2টা। আমি যেহেতু ওকে মনে মনে পছন্দ করা শুরু করেছি, তাই ওকে কিভাবে আমার প্রতি আরও আকৃষ্ট করা যায়, এই জন্য ওই দিন ভিডিও কলে আমি ওর না ছাড়াই ভিডিও কলে ওর সাথে কথা বলছি। আর ভাবতাম ওদের দেশের মেয়েরা খোলামেলা থাকে, তাই আমি ওর সাথে একটু খোলামেলা শরীরে ভিডিও কলে কথা বলি। সেদিন ও আমাকে এরকম খোলামেলা দেখে ওয়াও নাইস এগুলো বলছে। এগুলো শুনে আমি একটু লজ্জা বোধ করলাম। তারপর থেকে এখন ও আগের তুলনায় এখন আমাকে বেশি বেশি ভিডিও কল দেয়। আমি এরকম কল পেয়ে বুঝতে পারছি ও আমার প্রতি আকৃষ্ট হচ্ছে। আর আমি এটাই চাইছিলাম। এখন আমরা দুজন আগের থেকে অনেক ক্লোজ। তাই অনেক কথাই শেয়ার করি, অনেক গোপন বিষয় কথা বলি।
কিন্তু এখন পর্যন্ত ভিডিও কলে উল্টাপাল্টা কিছু হয়নি। একদিন হঠাৎ আমার মোবাইলে একটি মেসেজ আসলো। হ্যারি লিখছে, আই লাভ ইউ অ্যান্ড লাইক ইউ। আরও কিছু এরকম লিখে মেসেজ করছে। বিশ্বাস করবেন, এটা দেখে আমি অবাক হয়েছি। আমি কিছু না ভেবেই আমি উত্তরে হ্যাঁ বলে দিছি। সেই খুশিতে হ্যারি সেদিন রাত ৩টায় ও আমাকে হঠাৎ কল দিল। কিছুক্ষণ কথা বলার পর আমাকে বলতেছে শরীরের কিছু দেখাতে। সেদিন রাতটা আমি কোনোভাবেই ভুলতে পারবো না। হ্যারি ভিডিও কলে হঠাৎ বলছিল, শো মি সামথিং, আই ওয়েন্ট টু সি ইউ ফুললি। ওর কণ্ঠে একটা অদ্ভুত আবেশ ছিল। চোখ দুটোতে কেমন যেন গভীর আকর্ষণ ঝলমল করছিল। আমি প্রথমে ভেবেছিলাম মজা করছে, কিন্তু তার পরের কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। আমি বললাম, হোয়াট ডু ইউ মিন? ও হেসে বলল, ইউ নো হোয়াট আই মিন্ট সুইটহার্ট। আমার গাল লাল হয়ে উঠল। আমি ভিডিও অফ করে ফেললাম সঙ্গে সঙ্গে। হ্যারি একটু অবাক হয়ে গেল। তারপর মেসেঞ্জারে লিখল, সরি, আই ওয়াজ জাস্ট জোকিং, প্লিজ ডোন্ট বি অ্যাংরি। আমি কিছুক্ষণ পর উত্তর দিলাম, ইটস ওকে, বাট ডোন্ট সে দ্যাট এগেইন। তারপর ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। মনের মধ্যে একটা অদ্ভুত টান কাজ করছিল। আমি ভাবছিলাম, বিদেশি ছেলে তো, ওদের দেশে এইসব স্বাভাবিক, কিন্তু আমি তো বাংলাদেশি মেয়ে। আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি আলাদা। তবুও জানি না কেন ওর সেই কথাগুলো আমার মাথা থেকে যাচ্ছিল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি হ্যারি আবার মেসেজ দিয়েছে, গুড মর্নিং মাই বিউটিফুল লেনা, আই কুডন্ট স্লিপ লাস্ট নাইট থিঙ্কিং অ্যাবাউট ইউ। মেসেজটা দেখে বুকের ভেতরটা নরম হয়ে গেল। একটা অজানা সুখ লাগছিল মনে। আমার বান্ধবী তানিয়া বলেছিল, লিনা সাবধান, বিদেশি ছেলেরা খুব মিষ্টি কথা বলে, কিন্তু সব মিষ্টি জানিস খেলে ভালো লাগে না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, না রে তানিয়া, হ্যারি অন্যরকম। ও আমার প্রতি খুব সিরিয়াস। এরপর থেকে হ্যারি প্রতিদিন সকালে আমাকে শুভ সকাল জানাতো। রাতে ঘুমানোর আগে বলতো, গুড নাইট মাই লাভ। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস চলে গেল। আমাদের সম্পর্ক গভীর হতে লাগলো। হ্যারি আমাকে প্রায়ই বলতো, আই উইল কাম টু বাংলাদেশ ওয়ান ডে, অনলি টু মিট ইউ। এ কথা শুনে আমার বুক ধুপ করে উঠল। কল্পনায় আমি ভাবতাম, হয়তো সত্যিই ও আসবে। আমরা দুজন একসাথে কোথাও ঘুরবো। একদিন হঠাৎ করে ভিডিও কলে এলো দুপুরে। আমি তখন বাসায় একা। মা বাজারে গেছে। কল রিসিভ করতেই দেখি ও বিছানায় বসে আছে। শরীরের একটা সাদা টি শার্ট, চুল এলোমেলো। ও হেসে বলল, ইউ লুক সো পার্টি টুডে। আমি বললাম, ইউ অল অ্যাওয়েজ সে দ্যাট। ও উত্তর দিল, বিকজ ইট ট্রু। তারপর কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে থাকলো। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। হঠাৎ ও বলল, লেনা, ডু ইউ ট্রাস্ট মি? আমি একটু থেমে বললাম, ইয়েস, অফকোর্স। ও বলল, দেন শো মি ইউর হার্ট, শো মি দে রিয়েল ইউ। এই কথাটা শুনে আমি কেমন যেন অবাক হলাম। বললাম, হোয়াট ডু ইউ মেন্ট বাই রিয়েল মি? ও শুধু হেসে বলল, ইউ নো হোয়াট আই মিন্ট মাই সুইট গার্ল। আমি কিছুক্ষণ চুপ রইলাম। তারপর বললাম, নো, আই ক্যান্ট। ওর মুখের হাসিটা মিলিয়ে গেল। একটু বিরক্ত হয়ে বলল, ইউ ডোন্ট লাভ মি, দ্যাটস ওয়াই। এই কথাটা আমার বুকের ভেতরে বাজলো যেন। আমি ভীষণ কষ্ট পেলাম। ভাবলাম, ও এত কিছুর পরেও আমাকে সন্দেহ করছে। ওর জন্য তো আমি কত রাত জেগেছি, কত অনুভূতি শেয়ার করেছি। আমি বললাম, ডোন্ট সে দ্যাট হ্যারি, আই রিয়েলি লাভ ইউ। ও বলল, দেন প্রুফ ইট। আমি জানি না কি ভেবে তখন নিজের ছবি তুলে পাঠিয়ে দিলাম। একটু খোলামেলা, কিন্তু পুরো নয়। ওর রিয়াকশন ছিল অবাক করা। সঙ্গে সঙ্গে লিখল, ইউ আর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান লাভ এভার সিন। আমি কেমন যেন গলে গেলাম। তারপর থেকে ও প্রায় এরকম চাই। প্রথম প্রথম আমি অস্বস্তি পেতাম, কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। একদিন তো ও বলল, ইফ ইউ লাভ মি, লাস্ট ডু সামথিং প্রাইভেট অন ভিডিও। আমি ভয় পেয়ে গেলাম। বললাম, নো হ্যারি, প্লিজ ডোন্ট অ্যাক্স মি দ্যাট। ও হেসে বলল, ওকে ওকে,
কাম ডাউন, আই ওয়াজ জাস্ট কিডিং। কিন্তু আমার ভেতরটা তখন কেমন যেন ভেঙে পড়েছিল। রাতে অনেক ভেবে দেখলাম ওর কথাগুলো এখন আর আগের মতো নির্দোষ লাগে না। হয়তো ও সত্যিই আমাকে ভালোবাসে না, কেবল শরীরের জন্য আগ্রহী। পরদিন সকালে ওর কল এলো। আমি ধরিনি। ও বারবার মেসেজ দিচ্ছে, হোয়াট হ্যাপেন্ড, আর ইউ অ্যাংরি? আমি উত্তর দিলাম না। সন্ধ্যায় ও লিখল, আই সেন্ট ইউ সামথিং অন ইয়োর অ্যাকাউন্ট। আমি অবাক হলাম। ব্যাঙ্ক অ্যাপে লগ ইন করে দেখি সত্যি প্রায় 50,000 টাকা পাঠিয়েছে। ও মেসেজ দিল, বাই সামথিং ফর ইয়োর সেলফ মাই লাভ, ডোন্ট বি স্যাড। আমি কেমন করে যেন শান্ত হলাম। মনে হলো, না, ও হয়তো খারাপ না। ভালোবাসলে কেউ তো এমন উপহার দেয়, তাই না? কিন্তু আমার ভেতরে একটা ভয় জন্ম নিল। লোভ আর ভালোবাসার মাঝে সীমারেখা বুঝতে পারছিলাম না। দিন বাড়তে লাগলো। আমার পড়াশোনা শেষের দিকে। একদিন হ্যারি বলল, আফটার ইয়োর ফাইনাল এক্সাম আই উইল সেন্ড ইউ অ্যান ইনভাইটেশন লেটার, ইউ ক্যান কাম টু জার্মানি। আমার চোখে যেন নতুন স্বপ্ন জ্বলতে শুরু করলো। ভাবলাম হয়তো ও সত্যিই আমাকে বিয়ে করবে। আমি মাকে বলেছিলাম, মা, হ্যারি আমাকে জার্মানি নিয়ে যেতে চায়। মা হেসে বলল, বাবা মা সব সময় বিদেশি ছেলে দেখে মেয়েকে দিতে চায়। যদি ভাগ্য থাকে তো হয়েই যাবে। কিন্তু বাবা বলেছিলেন, এইসব ভার্চুয়াল প্রেম কখনো বাস্তব হয় না। সাবধান থেকো। আমি বাবার কথা শুনিনি। একদিন হঠাৎ হ্যারি বলল, টু প্রসেস দ্য ভিসা আই নিড সামথিং পার্সোনাল ডকুমেন্টস অফ ইউ, ইয়োর পাসপোর্ট কপি, ইয়োর এনআইডি, ইয়োর পিকচার। আমি একটু ভয় পেলাম, তবুও ওকে বিশ্বাস করতাম, তাই পাঠিয়ে দিলাম। তারপর কয়েকদিন হ্যারি নিখোঁজ। মেসেঞ্জারে রিপ্লাই দিচ্ছে না, কল ধরছে না। আমার বুকের ভেতরটা হুড়হুড় করে উঠল। দিন যায় রাত যায়, তবুও কোনো খবর নেই। হঠাৎ একদিন সকালে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। একজন ভাঙা বাংলায় বলছে, আপনি লিনা? আমি বললাম, হ্যাঁ। কে আপনি? ও বলল, আমি হ্যারির বন্ধু। হ্যারি এখন বিপদে আছে। আমি আঁতকে উঠলাম। কি হয়েছে? ও বলল, ওর কম্পিউটার পুলিশ নিয়েছে, কারণ ওর কাছে কিছু মেয়েদের প্রাইভেট ভিডিও ছিল। আপনার নামও এসেছে। আমি যেন বরফ হয়ে গেলাম। কি বলছেন আপনি? আমি তো কিছু করিনি। ও বলল, উই নো, বাট ইয়োর পিকচার আর দেয়ার। মাথা ঘুরে গেল আমার। মনে হচ্ছিল পুরো দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে। আমি ফোন রেখে কেঁদে ফেললাম। মনে হচ্ছিল কত বড় ভুল করে ফেলেছি। যে বিশ্বাস করেছিলাম সে হয়তো আমার ভালোবাসাকে খেলনার মতো ব্যবহার করেছে। রাতভর ঘুমাতে পারিনি। পরদিন তানিয়ার কাছে সব খুলে বললাম। তানিয়া দীর্ঘ শ্বাস ফেলে বলল, বলেছিলাম না, বিদেশি ছেলেরা সবাই এক না, কিন্তু বেশিরভাগই এমন করে। তুমি ওকে অন্ধভাবে বিশ্বাস করেছ। আমি চুপ করেছিলাম। এরপর থেকে আমি ফেসবুক বন্ধ করে দিলাম। ছবি সব ডিলিট করলাম। হ্যারির সব মেসেজ মুছে ফেললাম। কিন্তু হৃদয়ের ভেতর ক্ষতটা যেন মুছা গেল না। প্রতিদিন আয়নায় নিজের দিকে তাকিয়ে মনে হতো, আমি কি এত বোকা ছিলাম? প্রেমের নামের এই অচেনা যাত্রা আমাকে অনেক কিছু শিখিয়ে দিল। ভালোবাসা কেবল কথায় নয়, বিশ্বাসে টিকে থাকে। যেখানে বিশ্বাস ভাঙে সেখানে প্রেম নয়, কেবল প্রতারণা বাঁচে। তবুও জানি না কেন আজও রাতের নীরবতায় ফোনের দিকে তাকিয়ে ভাবি, হয়তো একদিন হ্যারি আবার কল দেবে, বলবে, সরি লিনা, আই রিয়েলি লাভ ইট ইউ। কিন্তু জানি সে কল আর কোনোদিন আসবে না। বাংলাদেশের মেয়ে প্রেমিকার টানে জার্মানির যুবক বাংলাদেশে এসেছে। আজ আমার জার্মানির প্রেমিক বাংলাদেশে আসলো। আমার ফ্যামিলির সবাই মিলে আমরা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলাম। আমাদের যখন প্রথম দেখায় ওদের নিয়মে আলিঙ্গন করে শুভেচ্ছা জানানো হয়। এয়ারপোর্ট থেকে রিসিভ করে সোজা আমাদের বাড়িতে নিয়ে আসলাম। ও যে আমাদের বাড়িতে আসবে এটা আমাদের প্রতিবেশীদের কাউকে জানানো হয়নি। আমাদের নিয়ত ছিল তাকে আমাদের বাড়িতে চুপে চাপে রাখবো, কেননা বাংলাদেশের ইউটিউব মিডিয়াগুলো এগুলো জানলে পুরো ভাইরাল করে দেবে। এই ভয়ে আমাদের ফ্যামিলির বা আমার এরকম প্ল্যান ছিল।
আর আমাদের বাড়িটা ছিল অন্যান্য বাড়ির থেকে একটু আলাদা। তাও আশেপাশের মানুষজন হ্যারিকে আমাদের বাড়িতে ঢুকতে দেখেছে হয়তো। অনেকে জানতে চেয়েছে যে উনি কে। তখন আমার বাবা বলেছিল আমার মেয়ের বন্ধু সম্পর্ক। এগুলো নিয়ে পরবর্তীতে আমাদের আশেপাশে কানাকানি হয়েছে। আর এমন একটা বিষয় কি গোপন রাখা যায় বলেন? তাও আশেপাশের মানুষ জেনেছে। কিন্তু আমার ভয় ছিল আশেপাশে মানুষ জানুক, কিন্তু কোনো বাংলাদেশের টিভি চ্যানেল অথবা ইউটিউবার না জানুক। ও দেখতে অনেক লম্বা ছিল এবং অনেক সুন্দর ছিল। বিদেশি মানুষ দেখতে যেরকমটা হয়। হ্যারি অনেক দূর থেকে জার্নি করে এসেছে, তাই তাকে আমাদের ঘরের ভেতর একটি রুম সাজিয়ে থাকতে দেওয়া হয়েছে। মেহমান হিসেবে যতটুকু সম্মান দেওয়া দরকার ততটুকু আমরা চেষ্টা করেছি। এমনকি ওর পছন্দের খাবার রান্না করা হয়েছে, দেশি মুরগির মাংস এবং খাসির মাংস এবং বার্গার বাজার থেকে কিনে আনা হয়েছে। এগুলোই আপাতত দেওয়া হয়েছে। পরবর্তীতে ওর পছন্দের আরও খাবার মার্কেট থেকে কিনে এনে দেওয়া হতো। যেগুলো পছন্দ করত এরকমই খাবার তাকে দেওয়া হতো। প্রথম দিন আমাদের ভেতরে অনেক কথোপকথন হলো। আমার আব্বা আম্মার সাথে অনেক কথোপকথন হলো। ও ইংলিশে বলছিল, বাংলায় অর্থ বুঝিয়ে দিয়েছিলাম। ও বাংলাদেশে 7 দিনের জন্য এসেছে, উদ্দেশ্য আমাকে বিয়ে করা। তো আমরা ওই দিন বিকেলে আমাদের এলাকা ঘুরিয়ে দেখানোর জন্য ওকে নিয়ে বাইরে বের হয়েছিলাম। আমার অনেক লজ্জা লাগছিল, তাই আমি আমার ক্লোজ বান্ধবীকে আমাদের সাথে নিয়ে আসছিলাম। পরবর্তীতে আমরা 3 জন মিলে এলাকায় ঘুরতে বের হয়েছিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অনেক লজ্জা লাগছিল। এলাকায় মানুষজন আমাদের দুজনকে বা আমাদের দেখে এক নজরে তাকিয়েছিল সবাই। আমার মনে একটা ভয় হচ্ছিল, কোনো টিভি চ্যানেলের লোক যদি দেখে ফেলে তাহলে তো ভিডিও করবে, জিজ্ঞাসা করবে, এমনটা যেন না হয়। যাই হোক, সেদিন আমরা 3 জন মিলে ঘুরছিলাম। আমি, রিনা, আমার জার্মানি প্রেমিক হ্যারি এবং আমাদের বান্ধবী নীলা। আমাদের এরকম কোনো চ্যানেলের লোক দেখেনি। পরবর্তীতে আমরা বাড়িতে ফিরে আসি। 2 দিনের মধ্যে এলাকায় ম্যাক্সিমাম লোক ব্যাপারটা জেনে যায় যে জার্মানি যুবক বাংলাদেশে এসেছে প্রেমিকার টানে। বাংলাদেশের মানুষের একটা অভ্যাস, সাদা চামড়া দেখলেই তার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে এবং কেন এসেছে, কোথায় এসেছে, কী জন্য এসেছে ইত্যাদি এরকম বিষয় জানার খুব আগ্রহ করে। এলাকায় যখন জানাজানি হয়েছে তখনই এলাকার চেয়ারম্যান মেম্বার এই ব্যাপারটা নিয়ে আমার বাবার সাথে কথা বলছে, কেন এসেছে, কী কারণে এসেছে। পরবর্তীতে আমার বাবা তাদেরকে বেশি কিছু বলেনি, বলেছে আমার মেয়ের বন্ধু হিসাবে তাদের সাথে ফেসবুকে পরিচয়, তারপরে এখন এখানে এসেছে। এখন শুনেছি আমার মেয়েকে ওই ছেলেটা পছন্দ করে বিয়ে করতে চাই, এরকম ব্যাপার। চেয়ারম্যান মেম্বার আমাদের খুব ক্লোজ, তাই আমাদেরকে সাহায্য করলো। যদি দুজন দুজনকে পছন্দ করে তাহলে বিয়ে দিয়ে দেন, এটা সুন্দর হবে, এরকম কথা আমার বাবা বলল। তো 2 দিন পরে আমার বাবা হ্যারির সাথে কথা বলার জন্য একসাথে বসেছে। আমার বাবা কি বলবে এবং কি বলতে চায় এটা আমি হ্যারিকে বোঝাচ্ছিলাম। আমার বাবা বলতেছিল, যদি তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে মুসলমান হতে হবে, আমাদের ধর্ম পালন করতে হবে। হ্যারি এতই আমার প্রতি দুর্বল ছিল যে ও এতে রাজি ছিল। কিন্তু একজন হুজুর এসে মুসলমান হওয়ার জন্য যে নিয়মবিধি বলেছিল, তখন হ্যারি মুসলমান হতে চাচ্ছে না। কেন জানেন? কেননা মুসলমান হতে হলে তাকে কালেমা পাঠ করার পর মুসলমানি করতে হবে। এই জন্য হ্যারি মুসলমান ধর্ম গ্রহণ করতে চাচ্ছে না। এটা হ্যারি ভয় পায়। এখন এটা নিয়ে বিশাল সমস্যা হয়ে গেছে। এখন আমার বাবা রাজি ছিল না ওর সাথে আমাকে বিয়ে দিতে। কিন্তু হ্যারি আমার জন্য পাগল ছিল। তার কারণে আমাকে হ্যারি বারবার বোঝাচ্ছিল, আমি তোমাদের ধর্ম মানতে রাজি ছিলাম, কিন্তু ওই যে মুসলমানি, এটা আমার করতে ভয় পাই। আমিও হ্যারির জন্য পাগল ছিলাম। ভাবলাম শাহরুখ খান নিজে মুসলমান, কিন্তু বিয়ে করেছে হিন্দু। তো ঘরের ভেতর 2 ধর্ম পালন করে। তো আমি করলে সমস্যা কী? আমি এরকম পজিটিভ কিছু চিন্তা ভাবনা করতেছিলাম।
এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি আমার বাবা মায়ের সাথে কথা বলি। বাবা তখনও রাজি ছিল না। অন্যদিকে হ্যারি আমাকে পাওয়ার জন্য খুবই আপসেট করছিল। পরবর্তীতে আমার কান্নাকাটির জন্য বাবা মা একসময় রাজি হয়। কিন্তু আমাদের বিয়ে এলাকায় দেবে না, গোপনে দেবে। কেননা এটা এলাকার মানুষ মেনে নেবে না। মানুষজন আমাদেরকে খারাপ বলবে। অন্যদিকে আমার বাবার একটা শর্ত ছিল যে হ্যারির ফ্যামিলির সাথে কথা বলবে। রাত 12টার সময় জার্মানিতে থাকা হ্যারির ফ্যামিলির সাথে আমাদের কথা হয়। হ্যারি তার বাপ মাকে সব কিছু বলে বাংলাদেশে এসেছে। বিদেশি মানুষ ছিল স্বাধীনতার কামী, তাই সহজে সব কিছু মেনে নিয়েছে। আমিও ব্যক্তিগতভাবে চাইছিলাম না, ছেলেটা এত দূর থেকে এসেছে আমার জন্য। আমি যদি ওর বউ না হই, এটা তার সাথে অন্যায় করা হবে। তাই এক ধরনের আমিও বিবাহ করার জন্য পাগল ছিলাম। মানে হ্যারির জন্য আমিও পাগল ছিলাম। পরবর্তীতে আমাদের বিয়েটা হলো ঢাকা একটি কাজী অফিসে, খুব গোপনে। আমাদের ফ্যামিলি ছিল এবং আমার ক্লোজ বান্ধবী ছিল এবং আমার খালা ছিল, খালু ছিল। তাদের উপস্থিতিতে আমাদের মুসলমান নীতি অনুযায়ী 30 লাখ টাকা কাবিন দিয়ে বিয়ে হয়। পরে ঢাকায় একটি ভিআইপি আবাসিক হোটেলে আমাদের বাসর ঘর সাজানো হয়। আমি একটি জার্মানির বিয়ে সম্পর্কে ধারণা নিয়ে ওই টাইপের পোশাক পরে বউ সেজেছি। আমার এরকম বউ সাজা হারির খুব পছন্দ হয়। হারি তখন বলল, ইউ আর সো সুইট অ্যান্ড লাভলি অ্যান্ড ড্যাশ। অন্যদিকে আজ আমার আর হ্যারির বাসর রাত, আর আমি কেমন জানি ভয় পাচ্ছি এটা ভেবে ভিনদেশি এক ছেলের সাথে কিভাবে ড্যাশ বা শারীরিক সম্পর্কে জড়াবো, এটা ভেবে নার্ভাস লাগছে। সেই ঘটনার পর কয়েক মাস কেটে গেছে। আমি আগের মেয়েটা আর নেই। এখন সকালে ঘুম থেকে উঠে আয়নায় তাকিয়ে এক অন্য আমি দেখি। চোখে শান্তি আর মুখে আত্মবিশ্বাস। হ্যাঁ, এখনো মাঝে মাঝে পুরনো কষ্টটা হালকা টনটন করে ওঠে, কিন্তু আর তা আমাকে ভেঙে দিতে পারে না। আমি জানি জীবন থেমে থাকে না, কেউ আমার জন্যও থেমে থাকবে না। অনলাইনের ব্যবসাটা একটু একটু করে জমে উঠেছে। নিজের হাতে বানানো গহনা, ব্যাগ, শাড়ি এইসব নিয়েই আমার দিন কাটে। প্রথমে ভয় ছিল, মানুষ কিনবে তো, কিন্তু ধীরে ধীরে অর্ডার বাড়লো। গ্রাহকদের প্রশংসাও পেতে লাগলাম। নিজেকে নিয়ে গর্ববোধ হচ্ছিল। মাঝে মাঝে ভাবি, যদি হ্যারি না আসতো, আমি হয়তো এত শক্ত হতে পারতাম না। কখনো কখনো কষ্টই মানুষকে গড়ে দেয়, এই কথাটা এখন সত্যি বুঝি। একদিন সন্ধ্যায় বাজার থেকে ফিরছিলাম। তানিয়া এসে বলল, তোকে দেখে মনে হয় নতুন কেউ জীবনে এসেছে। আমি হেসে বললাম, না রে, এখন শুধু নিজের জীবনটাই ভালোবাসি। তানিয়া বলল, ঠিক আছে, তবে মনে রাখিস, এই আত্মবিশ্বাসটা যেন আর কারো হাতে না তুলে দিস। তার কথাটা মনে গেঁথে গেল। রাতে ঘরে বসে কাজ করছিলাম। হঠাৎ ইনবক্সে একটা নতুন মেসেজ। নাম শামির রহমান। লেখা, আপনার কাজগুলো অসাধারণ। একটি ব্রেসলেট অর্ডার করতে চাই। আমি ভদ্রভাবে রিপ্লাই দিলাম, ধন্যবাদ, পেজে অর্ডার দিন। ও অর্ডার দিল, পেমেন্ট করলো। কয়েকদিন পর ওর রিভিউ এলো, দিস ইজ মিট উইথ হার্ট। জানি না কেন লাইনটা মনে দাগ কাটলো। তারপর থেকে ও মাঝে মাঝে কথা বলতে লাগলো, কিন্তু সব সময় ভদ্র সীমার ভেতরে। কোনো ব্যক্তিগত প্রশ্ন না, কোনো বাড়াবাড়ি না। আমি প্রথমে দূরত্ব রেখে চলছি, কারণ আগের অভিজ্ঞতা এখনও মনে আছে। তবে ধীরে ধীরে বুঝলাম, ওই মানুষটার মধ্যে এক ধরনের শান্তি আছে। একদিন বিকেলে ও বলল, তুমি যে নিজের জীবন নতুন করে গড়েছ, সেটা অনুপ্রেরণাদায়ক। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি আমার গল্প জানো? ও হেসে বলল, তোমার পোস্টগুলোই বলে দিয়েছে। একজন মানুষ যখন ভেঙে গিয়ে আবার উঠে দাঁড়ায়, তার মুখের ভাষা বদলে যায়। ওর এই কথাগুলো মনে এরকম আশ্চর্য উষ্ণতা ছড়িয়ে দিল। দিনগুলো কেটে যাচ্ছিল সুন্দরভাবে। কখনো কখনো ভাবতাম, আবার কি ভালোবাসা সম্ভব? তারপরে নিজেই উত্তর দিতাম, সম্ভব, যদি সেই ভালোবাসা ভয়ের নয়, শ্রদ্ধার হয়। এক রাতে বারান্দায় বসে আকাশের দিকে তাকিয়েছিলাম। মেসেঞ্জারে সেন্ড বাই স্বামীর লেখা ভেসে উঠল। আমি হেসে বললাম, এইবার হয়তো ভয় না, শান্তি খুঁজে পেয়েছি।
তবে আমি জানি জীবনে আবারও ঝড় আসতে পারে, কিন্তু এখন আমি প্রস্তুত, কারণ আমি শিখেছি কেউ প্রতারণা করলে সেটা আমার দুর্বল নয়, ওর চরিত্রের পরিচয়। আমি এখন নিজের জীবনের লেখক, নিজের গল্প নায়িকা। সেদিন কান্না আর ভয়ের জায়গাটা এখন পূর্ণ হয়েছে শক্তিতে, আত্মসম্মানে আর নতুন আশায়। চাঁদের আলোয় চুপচাপ বললাম, হ্যারি, তুমি শেষ করেছিলে একটা অধ্যায়, আর আমি শুরু করেছি আমার নতুন গল্প, যেখানে আমি আর ভুক্তভোগী নই, আমি জয়ী। এই ঘটনা একটা বাস্তব কাহিনী নিয়ে লেখা, তাই আপনারা সবাই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। এই গল্পের ভিতরে কঠিন বাস্তব কাহিনী লুকিয়ে আছে, সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ।